প্রিয় শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি জৈব রসায়ন থেকে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। বোর্ড কোশ্চেনটা হবে ঢাকা বোর্ড 2025 সালের। জৈব রসায়ন সবারই বুঝতে আমাদের সমস্যা হয়, কিন্তু মজার বিষয়, জৈব রসায়ন যদি আমরা বুঝতে পারি বা বুঝতে শিখি তাহলে আমাদের জন্য অনেক সোজা হয়ে যায়। আমরা ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান নিয়ে আসব। তো তোমরা 1 নম্বর প্রশ্ন দেখো, পি প্লাস পানি আর বিক্রিয়াতে কি আছে? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উৎপাদ কি? ইথানল। এখন প্রশ্ন হলো গ নাম্বার, অসম্পৃক্ততার। তাহলে এখানে পি যৌগটা কি? পি কি যৌগ? এটার অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও। তোমরা জানো যে অসম্পৃক্ত জিনিসটা কি? যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে বা 3 বন্ধন থাকে তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর কার্বন কার্বন একক বন্ধন থাকলে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে অ্যালকেন হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন হয় আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই বিক্রিয়াটা আগে তোমরা সম্পূর্ণ করো, এই বিক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে হবে। তোমরা বিক্রিয়াটা দিক খেয়াল করো, পিটাকে আমরা নিব CH ট্রিপল বন্ড CH, তার সাথে যদি পানি দিই, বিক্রিয়ায় যদি আমরা দিই 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মাথায় রাখবে ইথাইন বা অ্যাসিটিলিন, এটার নাম হয় ইথাইন বা অ্যাসিটিলিন। কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 2টা। C2H2 এর নাম হয় ইথাইন বা অ্যাসিটিলিন। ক্লিয়ার? এই ইথাইন বা অ্যাসিটিলিনকে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষিত বা পানি সংযোজন করা হয় 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে উৎপন্ন হয় ইথানল। ইথানলের সংকেত কি? CH3CHO। তার মানে কি? 2 কার্বনে অ্যালডিহাইড। এটাকে বলা হয় ইথানল বা অ্যাসিটিঅ্যালডিহাইড। আমরা বলতে পারি ইথানল বা অ্যাসিটিঅ্যালডিহাইড। ক্লিয়ার? প্রশ্ন হলো, আমাদের প্রশ্ন যে পি যৌগটা যেটাকে বললাম ইথাইন বা অ্যাসিটিলিন, এটার অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও। অসম্পৃক্ততার পরীক্ষা মানে যদি কোনো দ্রবণে অ্যালকিন, অ্যালকাইন অথবা অ্যালকেন থাকে, অর্থাৎ অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, তাদেরকে শনাক্তকরণ করার জন্য, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে কিনা, দ্যাট মিনস ইথাইন আছে কিনা সেটা নিশ্চিতকরণের জন্য আমাদের কি করতে হবে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার টেস্ট পরীক্ষা করতে হয়। ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি হবে? ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা হবে যে আমরা এই পি যৌগটা নেব। তোমরা একটু ভালোভাবে বোর্ডের দিক তাকাও। হ্যাঁ করছো? হয়ে গেছে? ওকে, আজকে তোমার ছুটি। তাহলে যে এখানে আমরা পি যৌগ, পি কোনটা নিছিলাম? ইথাইন। এই ইথাইনকে যদি আমরা অসম্পৃক্ততার পরীক্ষা দেখাই তাহলে ইথাইনের মধ্যে আমাদের নিতে হবে কি? ব্রোমিন, Br2। কার্বন টেট্রা ক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন যদি নিই তাহলে ব্রোমিনটা অ্যালকাইনের 3 বন্ধনকে ভেঙে 3 কার্বন ভেঙে ইথাইনের 2 পাশে 4টা ব্রোমিন প্রবেশ করে এই ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করবে। অর্থাৎ ব্রোমিন যদি এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে বা হয় তাহলে ব্রোমিনটা কার্বনের 2 পাশে যুক্ত হয়ে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করে নতুন যৌগ উৎপন্ন করবে। সেটাই আমরা বলতে পারি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এর মাধ্যমে আমরা পি যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা দেখাতে পারি। ওকে, তাহলে এখানে কি তৈরি করবে? বন্ধন কয়টা? এখানে বন্ধন হচ্ছে আমাদের এখানে তোমরা দেখো
বন্ধন কিন্তু আছে তিনটে, তাহলে দুইটা বন্ধন ভেঙে যাবে, তাহলে আমরা বলবো সিএইচ একক বন্ধন সিএইচ। কয়টা বন্ধন ভাঙছে? এক দুই, দুইটা। দুইটা ভাঙলে দুই পাশে দুই দিকে এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত। কেন? এক বন্ধন ভাঙলে দুই পাশে দুইটা যুক্ত হয়, দ্বিবন্ধন ভাঙলে দুই পাশে দুইটা ব্রোমিন যুক্ত হবে, আর থাকবে একটা বন্ধন, এক বন্ধন। এখন এটাকে আমরা কিভাবে নামকরণ করব? আমরা বলবো এক কার্বন দুই কার্বন, তাহলে এটার নাম বলতে পারি 1 1 2 2 টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো ইথেন। কেন ইথেন? কারণ যদি চারটা ব্রোমিন না থাকতো তাহলে কি হতো? তিনটা হাইড্রোজেন হতো, তাহলে সংকেতটা এমন হতো না? সংকেতটা কি এমন হতো না? এমন হতো। তাহলে এই যে ইথেন থেকে যে ব্রোমিন গুলা প্রবেশ করছে হাইড্রোজেন অপসারণ করে, এর জন্য বলা হচ্ছে 1 1 2 2 টেট্রা ব্রোমো। টেট্রা মানে 4, টেট্রা ব্রোমো ইথেন। এভাবে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা দেখাইতে পারি। ওকে, এবার ঘ নাম্বার যে প্রশ্নটা, তোমরা ঘ নাম্বার প্রশ্নের জন্য উদ্দীপক কত দেওয়া আছে? 2, যেখানে কিউ, আমি একটু পরিষ্কার করে দিই, তোমরা ঘ নাম্বার প্রশ্নটা এখন ভালোভাবে একটু দেখো। ঢাকা বোর্ড 25-এর ঘ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে? কিউ একটা যৌগ যেখানে জায়মান অক্সিজেন দেওয়া আছে, জায়মান অক্সিজেন দিয়ে উৎপন্ন করা হয়েছে আর, আর এর মধ্যে ফের জায়মান অক্সিজেন দিয়ে তৈরি করা হয়েছে এস। তাহলে কিউ যৌগটা কি, আর যৌগটা কি, এস যৌগটা কি? তোমাদের এর জন্য একটু দেখতে হবে, যেখানে কিউ 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লেখা আছে, কিউ হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। ক্লিয়ার? কিউ যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হয় তাহলে কিভাবে সংকেতটা লিখবে? এক কার্বন 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এবার 2 কার্বনে একটা ওএইচ দাও। এবার এই কার্বনের যোজনী কত? 1 2, তাহলে কয়টা হাইড্রোজেন দিতে হবে? 2টা, তাহলে 2টা দাও। এই কার্বনের যোজনী কত? 1, টান আছে মানে 1, তাহলে 3 দিকে 3টা হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে কি পাইলা দেখো তো? CH3 CH2 OH। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, কার্বন 2টা, তাহলে C2 হাইড্রোজেন 3 আর 2 5 বন্ড OH। এই 2 কার্বনে অ্যালকোহলকে আমরা বলতে পারি ইথানল। কেন? কারণ 1 কার্বনে মিথ, 2 কার্বনে ইথ, 2 কার্বনে ইথ, আর অ্যালকোহলের জন্য অল, তাহলে আমরা বলবো ইথানল। ইথানল। ক্লিয়ার? এই জিনিসটা হলো কিউ হলো ইথানল, কিউ হলো ইথানল। ওকে, এই ইথানলের মধ্যে জায়মান অক্সিজেন দেওয়া আছে, তোমরা জায়মান অক্সিজেনের সংকেতটা দিলা থার্ড ব্র্যাকেট অফ অক্সিজেন, এটাকে বলে জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেনটা কোথায় থেকে আসে, কিভাবে আসে, কেন আসে? ওই প্রশ্ন হলো যে অক্সিজেন অন্য কাউকে জারিত করতে পারে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে জায়মান অক্সিজেন নর্মাল অক্সিজেনের চেয়ে অনেক বেশি রিঅ্যাক্টিভ, তাদের সক্রিয়তা অনেক বেশি, যার কারণে সে জায়মান অক্সিজেন খুব দ্রুত অন্য কাউকে জারিত করতে পারে। তোমরা তাকে দেখো, জায়মান অক্সিজেনটা মূলত আসে ক্রোমিক অ্যাসিড থেকে। কি অ্যাসিড? ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের সংকেত লিখবে তোমরা K2Cr2O7 আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হলো ক্রোমিক অ্যাসিড। মনে থাকবে তোমাদের, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় জায়মান অক্সিজেন, আর জায়মান অক্সিজেন কিউ অর্থাৎ অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডে রূপান্তরিত করে। কিসে? অ্যালডিহাইডে। ওকে, কিন্তু মজার বিষয় হচ্ছে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে জারিত করবে
তত কার্বন বিশিষ্টই অ্যালডিহাইড উৎপন্ন হবে। ওকে, তাহলে তোমরা ইথানলকে জারিত করে পাবা ইথানেল। ইথানেল, তাহলে এই অক্সিজেন, জায়মান অক্সিজেন যদি কিউকে জারিত করো তাহলে যে আর, সে আর উৎপন্ন হবে ইথানল। ইথানল কয় কার্বনে অ্যালডিহাইড? 2 কার্বনে, তাহলে 1 কার্বন 2 কার্বন, তাহলে এই কার্বনের যোজনী পূর্ণ আছে, এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? 3টা, এটা হলো ইথানেল। ইথানেল, ওকে, এটা গেল ইথানেল। যদি আর যদি ইথানেল হয়, তোমরা একটু তাকিয়ে দেখো, আর যদি ইথানেল হয় তাকে ফের জায়মান অক্সিজেন দেওয়া হয়েছে, দিয়ে পাওয়া হয়েছে এস। তাহলে ইথানেল অর্থাৎ অ্যালডিহাইডকে জারিত করলে লাস্ট স্টেপে চলে যায় অ্যাসিডে। কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু মজার বিষয়, যত কার্বন অ্যালকোহলকে জারিত করবে তত কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হবে। অর্থাৎ ইথানল ছিল, ইথানেল পেলে, ইথানেলকে যদি আমি আবার ফের জারিত করি, ইথানেলকে যদি ফের জারিত করি এই জায়মান অক্সিজেন দিয়ে, ওই ক্রোমিক অ্যাসিড দিয়ে, তাহলে ইথানেল কি হবে? ইথানল কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড? 2 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন করবে। এখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, যার কারণে এখানে আর কোনো হাইড্রোজেন লাগবে না। এই কার্বনের যোজনী কত? 1, বাদ বাকি 3 হাতে 3টে হাইড্রোজেন দাও, 1 2 3, তাহলে কি হলো? CH3COOH, এই যে 2 কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ 2 কার্বনে অ্যালকোহলকে জারিত করলে 2 কার্বনালা অ্যালডিহাইড, 2 কার্বনালা অ্যালডিহাইডকে জারিত করলে 2 কার্বনালা অ্যাসিড। দ্যাট মিন্স কি হলো? ইথানল, আর হলো ইথানেল, এস হলো ইথানোয়িক অ্যাসিড। ওকে, এটা ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়াটা মুছে দিই আমি, তাহলে বিক্রিয়াটা মুছে দিয়ে আমরা মূল যৌগ যেটা পেলাম সে যৌগগুলো এখন একটু নিচে লিখি। তোমরা কি পাইলে? কিউটা ছিল ইথানল, ইথানল, তাহলে জায়মান অক্সিজেন দিলে কি পাইছো? আর, আর পাইলে ইথানেল। এই জায়মান অক্সিজেন দ্বারা ফের জারিত করলে ইথানেল উৎপন্ন হবে এস, কি এস উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তেমনি ভাবে প্রোপানেলকে যদি, মানে প্রোপানলকে জারিত করো, প্রোপানেল উৎপন্ন হবে, প্রোপানেলকে আবার জায়মান অক্সিজেন দ্বারা জারিত করলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। দ্যাট ইটস। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্নটা চাইছে কি? আমরা তো বিক্রিয়াটা পূর্ণ করলাম, কিন্তু ঘ নাম্বার প্রশ্নটা তোমরা দেখো লিখে দিয়েছে যে উদ্দীপকের কিউ থেকে, উদ্দীপকের কিউ থেকে পলিমার, কিউ থেকে পলিমার, পলিমার, আর বলে দিছে এস থেকে এস্টার প্রস্তুত করো। এস থেকে মানে ইথানোয়িক অ্যাসিড থেকে এস্টার, এস্টার প্রস্তুত। আবার বলি, ইথানল থেকে পলিমার আর ইথানোয়িক অ্যাসিড থেকে এস্টার প্রস্তুত করতে বলা হয়েছে। এবারে রাসায়নিক বিক্রিয়া তোমরা কিভাবে করে থাকবে? এখন প্রশ্ন হচ্ছে, ইথানল থেকে পলিমার, পলিমার করণের জন্য তোমাদের কি করতে হবে? পলিমার করণের জন্য, যদিও আমার এই সালে পলিমার করণ বিক্রিয়া নাই এবং আমার এস্টার তৈরি করাও নাই, তবে আমি একটু মুখে বলে দিচ্ছি, ইথানলকে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করা হয় তাহলে অ্যালকোহল অ্যালকিনে রূপান্তরিত হয়, অ্যালকোহল অ্যালকিনে রূপান্তরিত হয়। তাহলে ইথানলকে যদি তুমি সালফুরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করো, আমি সংক্ষেপে একটু বুঝাবো এবার। ইথানল মানে অ্যালকোহল, অ্যালকোহলকে যদি সালফুরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করো তাহলে পানি বের হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। যেহেতু ইথানল 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন করবে 2 কার্বনালা অ্যালকিন, দ্যাট ইটস, এটা হবে কি আমাদের ইথিন। এই ইথিনকে যদি CH2, ইথিনকে যদি ইথিনের অসংখ্য মনোমার নিয়ে যদি পলিমারকরণ বিক্রিয়া করো, অর্থাৎ কত, 1000 অ্যাটম চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে ইথিন, ঠিক আছে, ইথিন পলিমারকরণ বিক্রিয়া উৎপন্ন করবে পলিথিন বা পলিইথিলিন, পলিইথিলিন। এটা হলো আমার ইথিন, এটা পলিথিন বা পলিইথিলিন। এটাকে বলা হচ্ছে কিউ থেকে পলিমার তৈরি করা ইথিন, আর এটা উৎপন্ন হবে পলিইথিন,
পলিথিন। এটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আর এস অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড কিভাবে এস্টার উৎপন্ন করবে? অ্যাসিডের সাথে অর্থাৎ জৈব অ্যাসিডের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া করানো হয় তাহলে আমাদের উৎপন্ন হয় এস্টার। কি বললাম? জৈব অ্যাসিডের সাথে যদি আমাদের অ্যাসিড থেকে ক্ষার মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? প্রশমন বিক্রিয়া। তেমনি আমরা আজকে শিখব, যদিও এটা কিন্তু এই বছরের মানে 2026-এর ব্যাচের পরীক্ষার্থীদের জন্য এটা না, কারণ শর্ট সিলেবাস, তবু আমাদের শেখানোর জন্য আমরা একটু বলে থাকি যে যদি ইথানোয়িক অ্যাসিড বলা হয়েছে, ইথানোয়িক অ্যাসিড থেকে এস্টার প্রস্তুত, তাহলে তোমরা মুখস্থ করে নাও যে ইথানোয়িক অ্যাসিড এর সাথে কি দিব আমরা? CH3CH2OH। এখানে আমরা কি দিব? HCl এর উপস্থিতিতে যদি অ্যাসিড আর অ্যালকোহলকে বিক্রিয়া করাই তাহলে অ্যালকোহলের OH অ্যাসিডের H দিয়ে পানি বের হয়ে চলে যাবে। পানি থাকবে কি? থাকবে CH3CH2 COOCH3। এটাই হলো এস্টার। এটাই হলো এস্টারের সংকেত। অর্থাৎ জৈব অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করলে এস্টার উৎপন্ন হয়। আর এস্টার আমাদের কি হয়? এস্টার আমাদের ফল ফুল এগুলোর যে সুগন্ধ বের হয়, এই এস্টারই হচ্ছে সেটার জন্য দায়ী। ক্লিয়ার? তো আমরা এইভাবে জৈব অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করালে এস্টার এবং পানি উৎপন্ন হয়। এবং অ্যালকোহলকে যদি আমরা নিরুদ্ধিত করতে পারি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে পানি বের হয়ে অ্যালকিন উৎপন্ন করে। সেই অ্যালকিন যদি হয় ইথিন, তাহলে ইথিন থেকে আমরা প্রস্তুত করতে পারি পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন। যদি আমরা প্রোপিন যদি নিই মনোমার হিসেবে পলিমারকরণ বিক্রিয়ায়, তাহলে তৈরি করতে পারবো আমরা পলিপ্রোপিন। এগুলোকে বলা হয় আমাদের পলিমারকরণ বিক্রিয়া। আরো এক ধরনের পলিমারকরণ বিক্রিয়া আছে যেটাকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। সেটাও আমাদের এই সিলেবাসে নাই, কিন্তু 2027 ব্যাচ যারা, তারা আমাকে কমেন্টস করে জানাতে পারো। সেখানে নাইলন 6 প্রস্তুত করা হয় সেই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। আমি আগামী ক্লাসে সেটা সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং যারা নতুন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।